স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 15 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গণিত 14 শোষণ 14। ক. পঞ্চমহাব্রত প্রবর্তন করেন পার্শ্বনাথ, মহাবীর না গৌতম বুদ্ধ? সঠিক উত্তর হবে মহাবীর। খ. ঋগ্বেদে বর্ণ বলতে প্রথম দিকে বোঝাতো নানা রং, গায়ের রং না অক্ষর? সঠিক উত্তর হবে গায়ের রং। গ. সমুদ্রযাত্রাকে পাপ হিসাবে দেখতেন ক্ষত্রিয়রা, ব্রাহ্মণরা না বৈশ্যরা? সঠিক উত্তর হবে ব্রাহ্মণরা। ঘ. সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, প্রথম চন্দ্রগুপ্তকে না সমুদ্রগুপ্তকে? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ইঙ. গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্য জমিদানকে বলা হতো কারসাপন ব্যবস্থা, রূপক ব্যবস্থা না অগ্রহার ব্যবস্থা? সঠিক উত্তর হবে অগ্রহার ব্যবস্থা। চ. পরবর্তী বৈদিক সাহিত্যে হেই করে দেখানো হয়েছে বৈশ্যদের, চণ্ডালদের না ক্ষত্রিয়দের? সঠিক উত্তর হবে বৈশ্যদের। ছ. ওয়ার কথার মানে হলো গ্রাম, শহর না নদী তীরবর্তী এলাকা? সঠিক উত্তর হবে শহর। বর্গীয় জ. গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো আহার, রাজ্য না ভুক্তি? সঠিক উত্তর হবে ভুক্তি। ঝ. হর্ষবর্ধন রচিত নয় মুদ্রা রাক্ষস, রত্নাবলী না প্রিয়দর্শিকা? সঠিক উত্তর হবে মুদ্রা রাক্ষস। পিটপালিঙ্গ. জীবক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যবৈদ্য, বিম্বিসারের রাজবৈদ্য না অশোকের রাজবৈদ্য? সঠিক উত্তর হবে বিম্বিসারের রাজবৈদ্য। ট. প্রাচীন ভারতের গণিত সবথেকে বেশি বিকশিত হয়েছিল বরাহমিহির, ব্রহ্মগুপ্ত না আর্যভট্ট এর আমলে? সঠিক উত্তর হবে ব্রহ্মগুপ্ত। ঠ. প্রাচীন ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্রকে বলা হতো জীবনশাস্ত্র, উপবেদ না প্রাণদান? সঠিক উত্তর হবে উপবেদ। ড. নাটকের পর্দাকে হিন্দিতে, সংস্কৃতে না পালিতে বলে জবিনিকা? সঠিক উত্তর হবে সংস্কৃতে। ঢ. সুয়ানজাং চীন থেকে উপমহাদেশে এসেছিলেন 630 খ্রিস্টাব্দে, 399 খ্রিস্টাব্দে না 405 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 630 খ্রিস্টাব্দে। 2. নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গণিত 4 শোষণ 4। ক. এক কথায় উত্তর দাও। 1. বৈদিক যুগের শিক্ষাচর্চা কিভাবে হতো? উত্তর. বৈদিক যুগের শিক্ষাচর্চা হতো মৌখিকভাবে। 2. বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের কি বলা হয়? উত্তর. বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকতো তাদের বলা হয় লিচ্ছবি। 3. তামিলনাড়ুর কোন বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো? উত্তর. তামিলনাড়ুর কাবেরীপট্টনম বন্দরে নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। 4. মথুরা রীতির ভাস্কর্যে কোন চুনাপাথরের বেশি ব্যবহার হতো? উত্তর. মথুরা রীতির ভাস্কর্যে লাল চুনাপাথরের বেশি ব্যবহার হতো। খ. শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 3 শোষণ 3। 1. ড্যাশ বেদ আসলে জাদুমন্ত্রের সংকলন? এখানে প্রথম শূন্যস্থানে বসবে অথর্ব। 2. অরাজতান্ত্রিক রাজ্যগুলিকে ড্যাশ বলা হয়? এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে গণরাজ্য। 3. গন্ডফার্নেসের আমলে ড্যাশ খ্রিস্টধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন? এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে সেন্ট থমাস। গ. সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 গণিত 3 শোষণ 3। 1. আদি বৈদিক সমাজে গবাদি পশুই ছিল প্রধান সম্পদ? এটি হবে সত্য। 2. রবি কীর্তি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন? এটি হবে মিথ্যা। 3. মেহরৌলি লৌহস্তম্ভে মরচে পড়েনি? এটি হবে সত্য। ঘ. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 গণিত 4 শোষণ 4। এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। 1. কারসাপন, এটা মিলবে খ স্তম্ভের মুদ্রা এর সাথে। 2. গ্রিক শাসন, এটা মিলবে খ স্তম্ভের আলেকজান্ডারের সাথে। 3. পঞ্চম বেদ, এটা মিলবে খ স্তম্ভের মহাভারতের সাথে। 4. সাতবাহন বংশ,
এটা মিলবে খ স্তম্ভের শিমুকের সাথে। 3. নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 6 = 12। ক. কৌটিল্য রচিত অর্থশাস্ত্র বইটিতে বিষয়বস্তু কি কি ছিল? উত্তর: কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের মতে রাষ্ট্রীয় শাসনকার্যে প্রধান হলেন রাজা। তার কথায় শেষ কথা। রাজকার্যের সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে অর্থশাস্ত্রে। শাসকের কি কি করা উচিত তাও বলা হয়েছে এই বইটিতে। খ. আর্য সত্য কি? উত্তর: বুদ্ধ নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্রশ্নগুলির ব্যাখ্যায় বুদ্ধ 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। গ. ত্রিরত্ন কি? উত্তর: সৎবিশ্বাস, সৎজ্ঞান ও সৎ আচরণের ওপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ হলেন প্রধান ব্যক্তি। তার প্রচারিত ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ। এই 3টি হল বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। ঘ. দিগম্বর কাকে বলে? উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। সেই সময় অনেক জৈন সন্ন্যাসী উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যান। দাক্ষিণাত্যে চলে যাওয়া এই জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি এবং তার অনুগামীরা মহাবীরের মতোই কোনো পোশাক পরতেন না। এদেরকে বলা হতো দিগম্বর। ইঙ. সংখ্যায়ন কি? উত্তর: পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি নিয়ে বৌদ্ধদের গণিত বিজ্ঞান তৈরি হয়েছিল। এই গণিত বিজ্ঞানকে জৈনরা সংখ্যায়ন বলতো। চ. অগ্রহার ব্যবস্থা কি? উত্তর: খ্রিস্টীয় 4র্থ শতকের শুরু থেকে ব্রাহ্মণ এবং ধর্মস্থানের উদ্দেশ্যে ভূমিদান প্রথার প্রচলন ঘটে। ব্রাহ্মণ, পুরোহিত এবং ধর্মস্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূখণ্ড দানের এই রীতি অগ্রহার নামে পরিচিত। 4. নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 3 × 5 = 15। ক. টিকা লেখো আর্যভট্ট অথবা জীবক। উত্তর: প্রথমে তোমরা হেডিং করবে আর্যভট্ট। গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট। 4টি খণ্ডে এবং 118টি স্তোত্রে বিভক্ত আর্যভট্টীয় নামক গ্রন্থে তিনি গণিত, সময় ও গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন। তিনি প্রথম শূন্যের ব্যবহার করেন। আর্যভট্টের মতে পৃথিবীর আকৃতি গোল এবং নিজ অক্ষের ওপর পৃথিবী অবিরাম ঘুরছে। খ. টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি অথবা অশোকের ধম্ম। তো এখানে আমরা উত্তরটা করেছি এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়। উত্তরপ্রদেশের এলাহাবাদ দুর্গের মধ্যে এই প্রশস্তিটি পাওয়া যায়। এই প্রশস্তিটি ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় খোদাই করা হয়েছে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এটি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বিজয় এবং অন্য রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত গুণাবলী প্রভৃতির পরিচয় পাওয়া যায়। গ. মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি সম্পর্কে যা জানো লেখো অথবা টিকা লেখো সুদর্শন হ্রদ। উত্তর: মৌর্য যুগের পোশাক পরিচ্ছদ। মৌর্য আমলে পুরুষরা ধুতি ও চাদরের মতো পোশাক পরত এবং নারীরা পোশাকের ওপর চাদর বা ওড়না ব্যবহার করত। ধনী ও রাজপরিবারের নারী পুরুষরা দামি পোশাক পরত। সাধারণ মানুষ সুতির কাপড়ই বেশি পছন্দ করত। মৌর্য যুগের ঘরবাড়ি। মৌর্য যুগের ঘরবাড়িগুলি তৈরি করা হতো মাটি, পাথর, ইট এবং কাঠ দিয়ে। অনেকে ঘরের দেওয়ালে নানা রঙের ছবি আঁকত। প্রতিটি বাড়িতে আসবাবপত্র রূপে রাখা হতো চৌকি, খাট, তোশক, মাদুর, বালিশ, চাদর প্রভৃতি। ঘ. দুধ বিনিময় বলতে কী বোঝো? উত্তর: প্রাচীন ভারতীয় উপমহাদেশে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম ছিল দূতের আদান প্রদান। এটি দুধ বিনিময় নামে পরিচিত। দুধ বিনিময় মূলত মৌর্য আমলে শুরু হয়েছিল। এইসব দূতের অনেকেই নিজেদের অভিজ্ঞতা লিখে রেখেছিলেন। ইঙ. তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর: প্রাচীন ভারতে গান্ধার মহাজনপদের রাজধানী তক্ষশিলায় অবস্থিত ছিল তক্ষশিলা মহাবিহার। দেশের নানা জায়গা থেকে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য তক্ষশিলায় আসত। 16 থেকে 20 বছরের ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত। প্রায় 8 বছর ধরে লেখাপড়া চলত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো চতুর্বেদ,
পুরাণ, ইতিহাস, চিকিৎসাবিদ, দর্শন, হিসাবশাস্ত্র, যুদ্ধবিদ্যা প্রভৃতি। তক্ষশিলা মহাবিহারের কয়েকজন বিখ্যাত শিক্ষার্থী ছিলেন জীবক, পাণিনি, চাণক্য প্রমুখ। 5. নিচের প্রশ্নগুলির 8-10 বাক্যে উত্তর দাও। 5 × 3 = 15। ক. চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে লেখো। উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের কথা। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজারা। এরা প্রজাদের প্রিয় ছিলেন না। চাণক্য নামের এক পণ্ডিত নন্দ রাজাদের রোষের মুখে পড়েন। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন। শেষ নন্দ রাজা ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। এইভাবে মগধে মৌর্যদের শাসন শুরু হয়। ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যই প্রথম সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য সেই সাম্রাজ্যের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্যেরই। খ. প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর: প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রচিত হতে থাকে। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগুরুরা তাদের নানা লেখায় ওষুধ ও অস্ত্রোপচারের উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ বই হল চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণেই প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। গুপ্ত আমলেও চিকিৎসা বিষয়ক বই লেখা হতো। গুপ্ত ও গুপ্তোত্তরকালে পশু চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। গ. ফাসিয়ানের লেখায় ভারতীয় উপমহাদেশের সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তার বিবরণ দাও। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।